আজ আমি তোমাদের পড়াবো হচ্ছে চলতড়িতের একটা ইম্পর্টেন্ট অংশ, সেটা হচ্ছে কিনা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। যখন তোমরা ধরো কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, সেই দেখবে পরিবাহী তারটা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। যেমন তোমরা ধরো কোনো ইলেকট্রিকের কোনো মেশিন চালাচ্ছ, সেটা ধরো কোনো বৈদ্যুতিক ইস্ত্রি হতে পারে, টিভি, ফ্রিজ, অনেকক্ষণ চালানোর পর যদি তুমি পরিবাহী তারটার গায়ে হাত দাও, তাহলে দেখবে পরিবাহী তারটা কেমন গরম হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয়েছে না, তড়িৎ প্রবাহের ফলে কিন্তু ওখানে একটা তাপ উৎপন্ন হয়েছে। তার মানে তড়িৎ প্রবাহের ফলে কী হয় না, একটা পরিবাহীর মধ্যে তাপ উৎপন্ন হয়। সেটা কেন হয়? যখন পরিবাহীর মধ্য দিয়ে ধরো তাপ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহ মানে আমি বলেছিলাম না কিনা মুক্ত ইলেকট্রনের চলাচল। তড়িৎ প্রবাহ মানে হচ্ছে মুক্ত ইলেকট্রনের চলাচল। তাহলে মুক্ত ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট অভিমুখে গতিশীল হয়। যদি মুক্ত ইলেকট্রনগুলো এই অভিমুখে গতিশীল হয়, তাহলে তড়িৎ প্রবাহিত হবে কিন্তু এই মুখে। এবং ইলেকট্রনগুলো পরিবাহীর মধ্য দিয়ে যাওয়ার সময় পরিবাহীর যে স্থির অণুগুলো সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিবাহী তো অসংখ্য ছোটো ছোটো অণু দিয়ে তৈরি, সেই অণুগুলোর সাথে কিন্তু ওই ইলেকট্রনের কিন্তু সংঘর্ষ হয়, এবং সংঘর্ষের ফলে অণুগুলোর গতি বৃদ্ধি পায়। অণুগুলোর গতি বৃদ্ধি পায় এবং গতিশক্তি বাড়ে। এই গতিশক্তি বাড়ার মানেই কিন্তু আমরা জানি, গতিশক্তি বাড়ার মানেই হচ্ছে কিন্তু উষ্ণতা বৃদ্ধি। এই উষ্ণতা বৃদ্ধি মানেই কিন্তু আবার তাপের উৎপত্তি। তাহলে কি বললাম, যে যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, সেটার মানে কিন্তু হচ্ছে তার মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো চলে। মুক্ত ইলেকট্রনগুলো কী হয় না, পদার্থের যে অণুগুলোর সাথে নিরন্তর সংঘর্ষ হয়, এবং স্থির অণুগুলোর সাথে সংঘর্ষ, এবং অণুগুলোর কী হয় না, তখন গতিশক্তি বাড়তে থাকে, এবং গতিশক্তি বাড়ার ফলে উষ্ণতা বাড়ে। উষ্ণতা বাড়ার মানে কিন্তু তাপের উৎপত্তি। এইভাবেই কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কিন্তু তাপ উৎপন্ন হয়। এবার এই পরিবাহীতে যে তাপ উৎপন্ন হয়, এই তাপ উৎপন্ন সংক্রান্ত কিন্তু বিজ্ঞানী জুল সূত্র দিয়েছিলেন, যেটা হচ্ছে আমরা বলবো কিন্তু জুলের সূত্র। কোনো পরিবাহীর মধ্য দিয়ে উৎপন্ন তাপকে আমি যদি এইচ দিয়ে ডিনোট করি, কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে যে তাপ উৎপন্ন হয়, সেই তাপের সাথে কিন্তু পরিবাহী রোধ, পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা এবং কতক্ষণ ধরে তড়িৎ প্রবাহ মাত্রা চলে, তার কিন্তু একটা সম্পর্ক স্থাপন করেছিলেন বিজ্ঞানী জুল। সেই সম্পর্কটাই হলো কিন্তু জুলের সূত্র নামে পরিচিত। তাহলে প্রথম সূত্রে কি বলেছে, তিনটে সূত্র কিন্তু বিজ্ঞানী জুল দিয়েছিলেন তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত। প্রথম সূত্রে বলছে পরিবাহীর যে রোধ এবং পরিবাহী তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে পরিবাহীর উৎপন্ন তাপ এইচ হচ্ছে কার সাথে সমানুপাতিক হয়, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এই আয়ের সাথে কিন্তু আয়ের বর্গের সমানুপাতিক হয়। এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। তাই প্রথম সূত্র বলছে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে যে তাপ উৎপন্ন হয়, সেটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, যখন কিন্তু এই পরিবাহীর রোধ আর হচ্ছে কিন্তু সময়টা স্থির রয়েছে। এটা হলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে? দ্বিতীয় সূত্র বলছে যে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে উৎপন্ন তাপ হচ্ছে কার সাথে সমানুপাতিক, পরিবাহী রোধের সাথে সমানুপাতিক। যখন রোধের সাথে সমানুপাতিক হবে, তখন আই এবং টি হচ্ছে কনস্ট্যান্ট হবে, মানে প্রবাহ মাত্রার সময়। আবার তৃতীয় সূত্র কি বলছে না, পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ কোনো প্রবাহ হয়, তখন যে উৎপন্ন তাপ, সেটা হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে কতক্ষণ তড়িৎ প্রবাহিত হয়েছে সেই সময়ের সাথে কিন্তু সমানুপাতিক। টি হচ্ছে কতক্ষণ ধরে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়েছে। তাহলে টি যখন আমার সমানুপাতিক হচ্ছে, তখন কি আমার স্থির, তখন হচ্ছে আর এবং কিন্তু আই হচ্ছে আমার স্থির। তাহলে এই হচ্ছে কিন্তু আমার পরিবাহীর হচ্ছে জুলের সূত্র। পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে তাপীয় ফল সংক্রান্ত, সেটা হচ্ছে জুলের সূত্র হচ্ছে এই তিনটে। এবং এই তিনটে সূত্রকে যখন আমি একসাথে কম্বাইন করছি, সেটা দাঁড়াচ্ছে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। এটা একসাথে হচ্ছে জুলের সূত্রের রূপ, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। তাহলে জুলের সূত্রের গাণিতিক রূপ পেলাম হচ্ছে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। এবার যদি আমি এই প্রপোর্শনাল সাইনটা তুলতে চাই, সমানুপাতিকটা, তাহলে আমাকে কি করতে হবে, একটা ধ্রুবক নিতে হবে। সেই ধ্রুবকটা এখানে আমি নিচ্ছি হচ্ছে 1/j আই স্কোয়ার আর টি। এই যে আমি সমানুপাতিক ধ্রুবকটা নিলাম I/J, এই সমানুপাতিক ধ্রুবকটাকে বলে হচ্ছে ধ্রুবক নিলাম, এবং এই যেটা হচ্ছে শুধু যেটা হচ্ছে কে বলে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক।
এই কনস্ট্যান্ট জেটার নাম হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে আমার সেটা দেওয়ালো হচ্ছে এইচ সমান সমান আই স্কোয়ার আর টি বাই জে, যেখানে জে হলো যান্ত্রিক তুল্যাঙ্ক। এবং জেটের মান কি হবে না, এই জের মান, জেড বলছি, এই জের মান কি হবে না বিভিন্ন এককে, যদি আমি সিজিএস এককে ধরি, সিজিএস মানে হচ্ছে এইচ, যেখানে হচ্ছে ক্যালোরি, এইচ মানে উৎপন্ন তাপের মান যখন ক্যালোরিতে হয়, এবং আইকে যখন আমরা অ্যাম্পিয়ারে ধরবো, আই হবে অ্যাম্পিয়ারে, আর হবে ওহমে, টি হবে সেকেন্ডে, আই বললাম হচ্ছে কি অ্যাম্পিয়ার, আর হচ্ছে ওহম, আর টি হচ্ছে যখন সেকেন্ডে হবে, তখন যে জে হবে, জের মান কিন্তু আমরা ধরবো হচ্ছে, জে হবে হচ্ছে সমান সমান 4.2 জুল পার ক্যালোরি। তাহলে আমি এখানে আই স্কোয়ারের মান হচ্ছে 1/, আমি জানি 1/জে, জের মান হচ্ছে 1/42 জুল পার ক্যালোরি। তাহলে এইচ তখন দাঁড়াচ্ছে কিন্তু 1/42, 1/4.2, এইচ হচ্ছে সমান সমান 1/4.2 আই স্কোয়ার আর টি। তাহলে 4.2টাকে যদি 1/4.2, মানে আমরা জানি এইচ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি, যখন আমার এইচের মান ক্যালোরিতে থাকছে। যদি এইচের মান ধরো জুলে থাকে, এইচের মান যদি আমরা জুলে নিই, সেক্ষেত্রে কিন্তু, এবং আই স্কোয়ারের মানে অ্যাজ ইউজুয়ালি আই এর মান অ্যাম্পিয়ারে, আর এর মান ওহমে, আর টি এর মান যদি সেকেন্ডে নিই, সেক্ষেত্রে কিন্তু উৎপন্ন তাপ জের মান তখন আমার ধরা হবে 1। তাহলে এইচ যখন জুলে থাকে তখন এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। যখন এইচের মান জুলে হবে, মানে উৎপন্ন তাপ শক্তি আমরা জুলে প্রকাশ করব, সেক্ষেত্রে তখন এইচ ইকুয়াল টু হবে আই স্কোয়ার আর টি। আর এইচের মান যখন আমরা, তাপের মান যখন ক্যালোরিতে প্রকাশ করব, তখন এইচ ইকুয়াল টু হবে 0.24 আই স্কোয়ার আর টি। এবং দু ক্ষেত্রে কিন্তু আই এর মান অ্যাম্পিয়ারে, আর এর মান ওহমে, আর টি এর মান হচ্ছে সেকেন্ডে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমরা জুলের সূত্র এবং জুলের সূত্রের গাণিতিক রূপ। তাহলে মোটামুটি যদি আমরা বলি যে জুলের সূত্র যদি আমি যদি জুলে প্রকাশ করি তাপটা, তাহলে এইচ ইকুয়াল টু কিন্তু আই স্কোয়ার আর টি। আর যদি ক্যালোরিতে প্রকাশ করি, এইচ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি। এই হচ্ছে কিন্তু আমার জুলের সূত্র। এবার দেখো আমরা জুলের সূত্রটা যে পেলাম এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, সেটা কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারি কার্যের ধারণা থেকে। কার্যের ধারণা থেকে কিন্তু আমরা জুলের সূত্র কিন্তু প্রকাশ করতে পারি। কার্যের ধারণা কি বলছে দেখো, কার্যের ধারণা মানে হচ্ছে যখন আমরা ধরো আমরা জুলের সূত্রটা প্রকাশ করবো যে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি আমি কীভাবে পেতে পারি। ধরো একটা পরিবাহী আছে, পরিবাহীর হচ্ছে বিভব প্রভেদ হচ্ছে, আমরা ধরে নিচ্ছি হচ্ছে ভি ভোল্ট। ভি ভোল্ট কথাটার মানে কি, আমার 1 কুলম্ব তড়িতাধানকে পরিবাহীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে আমার ভি জুল কার্য করতে হবে। ঠিক আছে, তাহলে 1 কুলম্ব তড়িতাধানকে আমার পরিবাহীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে আমাকে ভি জুল কার্য করতে হবে। পরিবাহীর বিভব প্রভেদ যদি আমার ভি ভোল্ট বোঝায়, ঠিক আছে, তাহলে আমাকে 1 কুলম্ব তড়িতাধান নিয়ে যে ভি জুল কাজ করতে হবে। কিন্তু যদি কিউ পরিমাণ তড়িতাধান হয়, কিউ কুলম্ব তড়িতাধানকে নিয়ে যেতে আমার তাহলে কী পরিমাণ কাজ করতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু হবে ভি কিউ। তাহলে কিউ, যদি কোনো পরিবাহী বিভব প্রভেদ যদি হচ্ছে ভি ভোল্ট হয়, তাহলে কিউ কুলম্ব তড়িতাধানকে পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে আমার যে কার্য করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। আবার দেখো আমরা কিউ হচ্ছে তড়িতাধান, কিউ সমান সমান আমরা জানি হচ্ছে, কিউ সমান সমান আমরা কী জানি, আই ইন্টু টি, যেখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, টি হচ্ছে সময়। তাহলে আমি ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আই ইন্টু টি ইন্টু কিউ আমি লিখতে পারি। আবার দেখো আমরা ওহমের সূত্র থেকে পাই হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। তাহলে আমি ভি ইকুয়াল টু পাই হচ্ছে কিনা হচ্ছে আই আর পাই। তাহলে এখানে দেখো ডাব্লিউ ইকুয়াল টু ছিল হচ্ছে ভি ইন্টু কিউ,
তাহলে কিউ সমান সমান পেলাম আই ইন্টু টি, তাহলে এই জায়গাটা হবে, এই জায়গাটা ভি হবে, কারণ হচ্ছে আমি কিউর জায়গায় সাবস্টিটিউট করেছি আই ইন্টু টি দিয়ে, তাহলে ভিটা ভি থাকলো, কিউর জায়গায় আই ইন্টু টি এলো। আবার ভি সমান সমান আমি কি বললাম আই আর, তাহলে ভি সমান সমান হচ্ছে আই আর আমরা ওহমের সূত্র থেকে পাই, এখানে অলরেডি হচ্ছে আই ইন্টু টি ছিল, তাহলে দাঁড়ালো হচ্ছে ডাব্লু ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, ডাব্লু ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তাহলে দেখো আমরা পেলাম হচ্ছে পরিবাহীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিউ পরিমাণ তড়িতাদানকে নিয়ে যেতে আমার যে কার্য করতে হয় সেই ডাব্লু হচ্ছে ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এবং এই কার্য করার ফলেই কিন্তু কী হবে না, যে ব্যয়িত তড়িৎ শক্তি যা কার্য, সেই কাজই কিন্তু আমার তাপে পরিণত হবে। এখানে যে কাজটা আমি করলাম সেই কাজটাই কিন্তু তাপে পরিণত হবে, হিটে পরিণত হবে, যেটা আমরা জুলের সূত্রে পড়েছিলাম। এবং একটা কার্য আর তাপের একটা তুল্যটা সূত্র আছে যেটা বলছে হচ্ছে ডাব্লু ইকুয়াল টু জে এইচ। তাহলে ডাব্লু ইকুয়াল টু জে এইচ মানে ডাব্লু পরিমাণ কাজের ফলেই কিন্তু আমার তাপ উৎপন্ন হচ্ছে এইচ। তাহলে এইচ সমান সমান আমি কি পাচ্ছি ডাব্লু বাই জে। তাহলে দেখো এইচ সমান সমান পাচ্ছি ডাব্লু বাই জে। তাহলে এইচ ডাব্লু আমি কি পেয়েছি আই স্কোয়ার আর টি, এখানে আই স্কোয়ার আর টি বাই হচ্ছে জে। তাহলে এই হয়ে গেল, কিন্তু এটা আমার এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। এই জে হলো যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যেটা আমি পেয়ে গেলাম, এই যে আমরা পেয়ে গেলাম কিন্তু জুলের সূত্র। তাহলে কার্যের ধারণা থেকে কিন্তু আমি জুলের সূত্র নিয়ে দিলাম। এটাই হচ্ছে কিন্তু জুলের সূত্রের কিন্তু গাণিতিক রূপ। এবার আমরা জানি যে জের মান হচ্ছে, যদি এইচ হচ্ছে জুলে হয় তাহলে জে ইকুয়াল টু 1 হয়, আর এইচ যদি হচ্ছে উৎপন্ন তাপ যদি ক্যালোরিতে হয় তাহলে জে ইকুয়াল টু হবে 4.2, ঠিক আছে, 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এইভাবে কিন্তু আমরা জুলের সূত্র পেলাম কিনা কার্যের ধারণা থেকে। এই যে ধরো তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের ফলে কি দেখছি না আমরা, যেটা দেখলাম যে তড়িৎ প্রবাহের ফলে কি উৎপন্ন হচ্ছে তাপ। আমরা গৃহস্থালিতে যে ধরো যন্ত্রপাতিগুলো ব্যবহার করি এই জিনিসটাকে কাজে লেগে কিন্তু আমরা নানা রকম যন্ত্র আমরা ইউজ করি, যেমন ধরো ইলেকট্রিক ইস্ত্রি, আয়রন। আমরা যে ইলেকট্রিক ইস্ত্রি বা আয়রন ব্যবহার করি, এখানে কি হয় না, এখানে কিন্তু কি হয় না তড়িৎ শক্তির ফলে তাপ উৎপন্ন হয়, সেই তাপটাকে কাজে লাগিয়ে আমরা জামা কাপড় ইস্ত্রি করি। এবং এই ইস্ত্রি, তারপর ধরো হিটারে জল গরম করা হয়, এই দুটোর মধ্যেই কী থাকে না একটা তার থাকে, সেই তারটার নাম হচ্ছে নাইক্রোম তার। এই নাইক্রোম তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন তড়িৎ প্রবাহ হলে কি হয় না সেটা উত্তপ্ত হয়ে ওঠে, যার ফলে কিন্তু সেই মেশিনটা হিটার বা ইস্ত্রি কিন্তু গরম হয়ে ওঠে। আরেক জায়গায় আমরা দেখব তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন, সেটা হচ্ছে কিনা হচ্ছে বৈদ্যুতিক যে আগেরকার কাচের বাল্বগুলো ছিল, এখন তো তোমাদের ধরো এলইডি বাল্ব তোমরা দেখতে পাও, কিন্তু তোমাদের ছোটোবেলায় তোমরা দেখে রাখবে যে বৈদ্যুতিক যে কাচের বাল্ব ছিল থাকে, সেখানেও কিন্তু দেখবে বাল্বটা অনেকক্ষণ ধরে গরম হলে কি হবে না বাল্বটা দেখবে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। অনেকক্ষণ ধরে যদি তড়িৎ প্রবাহ হয়, অনেকক্ষণ ধরে বৈদ্যুতিক বাল্বটা যদি জ্বালানো থাকে তার মধ্যে অনেকক্ষণ ধরে তড়িৎ প্রবাহ হয়, তখন দেখবে তাপ উৎপন্ন হয়। এবং এইটা কি হয় না বৈদ্যুতিক বাল্ব দেখতে তোমরা দেখে থাকবে এরকম টাইপের হতো বৈদ্যুতিক বাল্ব, যার মধ্যে কিন্তু হচ্ছে কাচের বাল্বের মধ্যে কিন্তু হচ্ছে দুটো তার প্রবেশ করানো থাকে এবং দুটোর প্রান্তের সঙ্গে একটা সরু ও লম্বা টাংস্টেন তারের কুণ্ডলী থাকে। দুটো তারের সাথে কিনা একটা টাংস্টেন তারের কিন্তু কুণ্ডলী থাকে, এই যে টাংস্টেন তারের কুণ্ডলী, এই কুণ্ডলীকে কিন্তু বলে হচ্ছে ফিলামেন্ট। এই ফিলামেন্টটা উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমান অবশ্য তো বাল্বের ফিলামেন্ট টাংস্টেনের পরিবর্তে, আগে এই ফিলামেন্টটা টাংস্টেন দিয়ে তৈরি হতো, এখন আয়রন আর ম্যাঙ্গানিজের মিশ্রণ দিয়ে তৈরি উলফ্রেমাইড দিয়ে তৈরি হয়। আগে হতো টাংস্টেন, এখন উলফ্রেমাইড দিয়ে তৈরি হয়। এবং ফিলামেন্টটি হচ্ছে খুব সরু এবং লম্বা হয় এবং এর রোধাঙ্ক খুব বেশি হয়, কিন্তু ফিলামেন্টের রোধ খুব বেশি হয় এবং এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে কিনা এই কুণ্ডলিতে খুব উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রচুর তাপ আর আলো দেয়, ঠিক আছে। এর মধ্য দিয়ে যখন এই ফিলামেন্টের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন এটা উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রচুর তাপ ও আলো দেয়। এবং কেন এটা তাপ ও আলো দেয়, এই ফিলামেন্টের কী হবে না রোধাঙ্ক খুব বেশি, উপাদানের রোধাঙ্ক বেশি এবং ফিলামেন্টের রোধও খুব বেশি।
এই হলো কিন্তু আমার তড়িৎ প্রবাহের ফলে যে তাপীয় ফল হয় তার বৈদ্যুতিক ফলাফল, তড়িৎ প্রবাহের ফলে তাপীয় ফলাফল। এবং তোমরা এখানে একটা টার্ম দেখবে, তোমরা শুনে থাকবে ফিউজ তার, বাড়িতে অনেক এই কথাটা দেখবে তৈরি হয়, সেটা হচ্ছে কোনো খুব ব্যবহৃত হয়, বহুল প্রচলিত, যে বৈদ্যুতিক লাইনে ফিউজ তার বলে একটা জিনিস থাকে। ফিউজ তার কি না, ফিউজ তার হচ্ছে যেটা হচ্ছে তো আগেকার দিনে বা এখনকার দিনেও দেখবে অনেক সময় যে বলে যে ফিউজ উড়ে গেছে, যার ফলে কি না বৈদ্যুতিক লাইনে কারেন্ট সাপ্লাই নেই। সেখানে আমরা তাহলে জানতে চাই যে ফিউজ তারটা কি। ফিউজ তার হচ্ছে টিন এবং সীসা দিয়ে তৈরি একটা সংকর ধাতু। টিন আর প্লাস হচ্ছে সীসা, টিন আর সীসা দিয়ে তৈরি একটা সংকর ধাতু, এবং এটার হচ্ছে কিনা হচ্ছে উচ্চ রোধ আর নিম্ন গলনাঙ্ক। এর রোধ হচ্ছে অত্যন্ত বেশি, উচ্চ রোধ, আর হচ্ছে কিন্তু নিম্ন গলনাঙ্ক। এর বৈশিষ্ট্য হবে উচ্চ রোধ আর নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট একটা সরু তার। ফিউজ তার কিন্তু একটা সরু একটা তার, যেটা কিন্তু তোমার বৈদ্যুতিক লাইনের ভেতরে থাকে। বৈদ্যুতিক লাইনে মেনলি হচ্ছে লাইভ তারের সঙ্গে ফিউজ তার হচ্ছে কি বললাম, লাইভ তার। তোমরা পরে পড়বে লাইভ তারটা কি। লাইভ তার মানে মেনলি হচ্ছে পজিটিভ তারটাকে বোঝায়। লাইভ তারের সঙ্গে কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, শ্রেণী সমবায়। লাইভ তারের সাথে বৈদ্যুতিক লাইনে ফিউজ তার হচ্ছে শ্রেণী সমবায় যুক্ত থাকে, এবং এটা টিন এবং সীসা দিয়ে তৈরি একটা ছোট তার, এবং এটি কি হয় না উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, যার ফলে ফিউজ তার কিন্তু একটা নির্দিষ্ট মানের বেশি তড়িৎ প্রবাহ মাত্রা সহ্য করতে পারে না। যার ফলে যদি কোনো কারণে লাইনে তড়িৎ প্রবাহ বেড়ে যায়, তাহলে সেই লাইনে কী হয়, শর্ট সার্কিট হতে পারে। তার শর্ট সার্কিট হয়ে গেলে কিন্তু লাইন জ্বলে গিয়ে বাড়িতে আগুন লেগে যেতে পারে। কি বললাম, শর্ট সার্কিট। শর্ট সার্কিট মানে হচ্ছে কোনোভাবে যদি বৈদ্যুতিক লাইনে তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যায় তাহলে শর্ট সার্কিট হবে, এবং শর্ট সার্কিটের ফলে কিনা হচ্ছে আগুন ধরে যেতে পারে। কিন্তু যদি সেখানে ফিউজ তার আমি রেখে দিই, ফিউজ তার রাখলে কী হবে, সে বৈদ্যুতিক লাইনে প্রবাহ মাত্রা বাড়ার সাথে সাথে কী হবে, নিজে কিন্তু গলে যাবে, কারণ এর গলনাঙ্ক খুব কম, এবং গলে গিয়ে কি না বর্তনী থেকে ছিন্ন করে দেয়, মানে সঙ্গে সঙ্গে সার্কিটটাকে ছিন্ন করে দেবে। ফলে কী হবে, কারেন্ট চলে যাবে এবং কিন্তু দুর্ঘটনা ঘটবে না। তাহলে এই কারণে কিন্তু আমরা ফিউজটা যদি ব্যবহার করি, তাহলে আমাদের বাড়িতে যে বেশি দামের মেশিনগুলো আছে, ওয়াশিং মেশিন বা ফ্রিজ বলো বা মাইক্রো ওভেন, এগুলো কিন্তু বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষা পাবে। কোনো কারণে যদি এগুলোতে তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যায়, তাহলে এগুলোতে শর্ট সার্কিট হওয়ার আগে ফিউজটা নিজে গলে গিয়ে বর্তনী বিচ্ছিন্ন করে দেবে এবং কারেন্ট লাগবে না। তাহলে এই হয়ে গেল কিন্তু ফিউজ তার। তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় আসে ফিউজ তারটা কী।